সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো, কারণ আমাদের দেশ সহ সারা বিশ্বে একটা ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে করোনা ভাইরাস নিয়ে। এই জন্য তোমরা যদি ঘরে বাইরে বের হতে চাও অবশ্যই মাস্ক ব্যবহার করবা এবং ঘন ঘন 20 সেকেন্ড ধরে হাত ধৌত করবা, বাড়িতে থাকবা। তোমরা সংসদ টিভির যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো দেখবা, পড়াশোনাতে মনোনিবেশ করবা এবং আমাদের ক্লাসগুলোও তোমরা দেখবা এবং অংশগ্রহণ করবা। আজকে আমি ক্লাস 10ম শ্রেণীর ক্লাস নিব, বাংলা দ্বিতীয়। এর আগে অনলাইনে এই বাংলা দ্বিতীয় ক্লাসটা হয়নি, এই প্রথম আমি আজকে শুরু করব। আজ থেকে এই ক্লাসগুলো তোমাদের নেওয়া হবে। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অভিনন্দন। আমরা এখানে দেখছি যে সাবান পানি দিয়ে হাত ধৌত করা হচ্ছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ঘন ঘন আমরা হাত ধৌত করি তো অবশ্যই আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ 9ম শ্রেণীর ক্লাস। আমি শ্রেণী 10ম বিষয় বাংলা ভাষার ব্যাকরণ পরিচ্ছেদ 6ষ্ঠ পরিচ্ছেদ। বাংলা বইয়ে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ে 6ষ্ঠ পরিচ্ছেদের বিষয়। নিচের চিত্রটি দেখো ও চিন্তা করে বলো। নিচের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ফুল রয়েছে এবং মৌমাছি সেখানে আছে। চিত্রে ফুলের উপর বসা প্রাণীটিকে কি বলে এবং এটি কি করছে? তাহলে আমরা অবশ্যই বলবো যে ফুল থেকে মৌমাছিটা মধু সংগ্রহ করছে। তোমরা নিশ্চয়ই এইভাবে বলো না মৌ সঞ্চয়কারী মাছি। আসলে আমরা বলি যে মৌমাছি এটাই, কিন্তু এটা মৌ মানে মধু সঞ্চয়কারী মাছি। তোমরা বলো মৌমাছি, তাই না? তাহলে তোমরা কিভাবে বললে সংক্ষেপে? মৌমাছি। সুপ্রিয় শিক্ষার্থী, নিচের চিত্রটি দেখো ও চিন্তা করে বলো। পল মাংস মিশ্রিত অন্ন। পলান্ন, পলান্ন মানে হচ্ছে পল বা মাংস মিশ্রিত অন্ন, পলান্ন। নিচের চিত্রটি দেখো, চিন্তা করে বলো। এখানে আমরা স্মৃতিসৌধের ছবি দেখতে পাচ্ছি, স্মৃতিসৌধ রয়েছে। আসলে স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ, এটাকে আমরা যদি এইভাবে বলি স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, সংক্ষেপে স্মৃতিসৌধ। কিন্তু এটা স্মৃতি রক্ষার জন্য, স্মৃতি রক্ষার্থে যে সৌধ হয় সেটাই হচ্ছে স্মৃতিসৌধ। মৌ সঞ্চয়কারী মাছি, মৌমাছি, এটা আমরা দেখলাম। ফল বা মাংস মিশ্রিত অন্ন, পলান্ন। তারপরে স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। তাহলে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে মৌ সঞ্চয়কারী মাছি আমরা সংক্ষেপে বলছি মৌমাছি, ফল বা মাংস মিশ্রিত অন্ন, পলান্ন, আর স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। এগুলো আসলে কিসের উদাহরণ? ব্যাকরণে আমরা কিসের উদাহরণ হিসাবে এগুলাকে নিতে পারি সেটা দেখো। কিসের উদাহরণ এটা? এটা অবশ্যই কর্মধারয় সমাস। আজকে তোমাদের পাঠের বিষয় কর্মধারয় সমাস। সমাস আমরা সমাস নিয়ে এর আগেও আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠের বিষয় কর্মধারয় সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো কর্মধারায় শিক্ষা বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে কর্মধারায় সমাস। আসলে কর্মধারায় সমাসটা কি, সেগুলো আমরা কিভাবে অর্জন করব?
কর্মধারয় সমাস সেকন্ড ফলটা হবে আজকে কর্মধারয় সমাস কি তা বলতে পারবে, কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, আর বিভিন্ন প্রকার কর্মধারয় সমাস উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে। এই তিনটা বিষয়, কর্মধারয় সমাস কি তা বলতে পারবে, কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার কর্মধারয় সমাসের উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কর্মধারয় সমাস নিয়ে আজকে আলোচনা করব। আমাদের পাঠ হচ্ছে এবার কর্মধারয় সমাস কাকে বলে। যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলন ও পরপদের অর্থের প্রাধান্য থাকে, পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। তোমরা লিখে নিতে পারো এটা। আমি আবার বলছি, যে সমাস বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের, বিশেষণ আমরা জানি বিশেষণ মানে গুণ, যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য, বিশেষ্য মানে নাম বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলন ঘটে, বিশেষণ এবং বিশেষ্য পদের মিলন ঘটবে এবং বিশেষণ ভাবাপন্ন বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলন ঘটবে। পরপদের অর্থে প্রাধান্য থাকে, পরপদের অর্থটাই প্রাধান্য থাকে এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। এটা তোমরা অবশ্যই কর্মধারয় সমাস কাকে বলে সেটা তোমাদেরকে দেখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা চিত্র দিচ্ছি, যে এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি কর্মধারয় সমাস কিভাবে হয়। সেখানে দেখো একটা পদ্ম এবং পদ্মটা হচ্ছে নীল, তাহলে পদ্ম এটা বিশেষণ আর নীল এটা হচ্ছে বিশেষণ। নীল যে পদ্ম, নীল পদ্ম, আর যে শব্দটা মাঝখানে আছে এটা নীল যে পদ্ম, এটাকে ব্যাস বাক্য করলে আমরা পেয়ে যাই নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল আর পদ্ম। এটা দেখো লক্ষ্য করো যে নীলটা হচ্ছে বিশেষণ আর পদ্মটা হচ্ছে বিশেষ্য, দুটা যোগ করে যে মাঝখানে দিয়ে হচ্ছে কর্মধারয় সমাস, নীল পদ্ম। তাই নীলটা হচ্ছে তার গুণ বিশেষণ আর পদ্ম এটা নাম মানে বিশেষ্য, তাই নীল যে পদ্ম, নীল পদ্ম, এটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের প্রকারভেদ আমরা নিয়ে আলোচনা করবো এবার। কর্মধারয় প্রকারভেদ দেখো, কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, রূপক কর্মধারয়, উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস এবং মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এই একটা দুটা তিনটা চারটা পাঁচটা, মোট পাঁচটা কর্মধারয় সমাসের আমরা প্রকারভেদ দেখতে পাচ্ছি। তাহলে একটা সাধারণ, একটা রূপক, উপমিত, উপমান আর মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সহজ সূত্র, বিশেষণ বিশেষ্য মিলে যোগ করে কর্মধারয় সমাস হয়। বিশেষণ মানে গুণ, বিশেষ্য মানে নাম, দুটা যোগ করে গুণ আর নাম দুটা মিলে কর্মধারয় সমাস হয়। এবার সূত্র লক্ষ্য করো, ব্যাস বাক্য দিয়ে সহজে কর্মধারয় জানার উপায়। ব্যাস বাক্য, ব্যাস বাক্যে কি কি থাকে সেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। ব্যাস বাক্যে কি কি থাকে, যে থাকবে সেই থাকবে, যিনি তিনি থাকলে হবে সাধারণ কর্মধারয়, যে সেই যিনি তিনি থাকলে হবে সাধারণ কর্মধারয় সমাস। বাক্যর মাঝে যদি যে থাকে তাও কিন্তু হয়। ন্যায় মতো যদি দেখো বাক্যের ফাঁকে উপমান কর্মধারয় সমাস দিয়ে থাকে। আবার ন্যায়ের মতো যদি দেখো বাক্যের শেষে উপমিত কর্মধারায় দিয়েও নিশ্চিত বসে। রূপ যদি থাকে তাহলে রূপক কর্মধারয় সমাস হবে, আর মাঝখানে পদ যদি লোপ পেয়ে যায় মাঝখানে পদ, তাহলে মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে। আমি আবার আলোচনা করছি, দেখো যে যিনি তিনি যেই সেই থাকলে সাধারণ কর্মধারয় সমাস, আর মাঝে যদি থাকে যে তাও কিন্তু হয়। ন্যায় মতো যদি দেখো তাহলে বাক্যের ফাঁকে উপমান কর্মধারয় সমাস বলে তাকে। আবার ন্যায় মতো যদি থাকে বাক্যের শেষে থাকে তাহলে উপমিত। তাহলে বাক্যের মাঝখানে ন্যায় বা মতো যদি থাকে
তাহলে দেখবে সেটা হচ্ছে উপমান কর্মধারয়। আর বাক্যের শেষে যদি থাকে ন্যায় বা মত, তাহলে সেটা হবে তোমাদের উপমিত কর্মধারয় সমাস। আর রূপ যদি থাকে তাহলে রূপক কর্মধারয় সমাস থাকে। আর মধ্য পদ যদি লোপ পেয়ে যায় সেটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে। ব্যাস বাক্যদের কর্ম চেনার উপায়। ব্যাস বাক্যে যে সেই যিনি যিনি থাকলে সাধারণ কর্মধারয় সমাস, বাক্যের মাঝে যদি থাকে তাও কিন্তু হয় ন্যায় মতো ফাঁকে থাকে উপমান কর্মধারয় সমাস। আর ন্যায় যদি শেষে থাকে তাহলে উপমিত কর্মধারয় সমাস। আর রূপ থাকলে রূপক কর্মধারয় সমাস। আর মধ্য পদলোপী থাকলে মাঝখানে পদ যদি লোপ পেয়ে যায় মধ্য পদলোপী কর্মধারয়। সাধারণ কর্মধারয় সমাস নিয়ে আমি আলোচনা করছি। সাধারণ কর্মধারয় সমাস যিনি বা তিনি, যে সেই। পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য বসে যে সমাস হয়। পূর্ব মানে আগের পদে বিশেষণ, প্রথমে বিশেষণ থাকবে এবং পরের পদে বিশেষ্য থাকবে, নাম থাকবে, তাকে সাধারণ কর্মধারয় সমাস বলে। এই যে মহান যে বীর, মহাবীর, মহান যে বীর, তাহলে পূর্বপদে বিশেষণ মহান, মহানটা বিশেষণ। আর যে মাঝখানে আছে তারপরে বীর, এটা হচ্ছে বীর বিশেষ্য, তাহলে মহাবীর একসাথে হয়ে গেল। তাহলে মহাবীরের ব্যাস বাক্য কি আমরা করব? মহান যে বীর। মহাবীর এটা সাধারণ কর্মধারয় সমাস। মহান আর যে বীর, মহাবীর, তাহলে মহানটা হচ্ছে বিশেষণ আর বীর হচ্ছে বিশেষ্য। বিশেষণ যোগ বিশেষ্য সাধারণ কর্মধারয় সমাস। আর যে মাঝখানে আছে, তাহলে আমরা এটা লক্ষ্য করলাম যে মাঝখানে যদি যে থাকে এবং প্রথমে বিশেষণ এবং শেষে বিশেষ্য থাকে, যোগ হয়ে সাধারণ কর্মধারয় সমাস তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরো লক্ষ্য করব একক কাজগুলো আমরা করি, যাতে কিভাবে করা যায়। ব্যাস বাক্য নির্ণয় করো। চালাক চতুর, জ সাহেব, এই দুটা তোমাদের ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। এবার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদ লোপ হয়। মধ্যপদ লোপ হলে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে চিহ্নিত শব্দটা লোপ পেয়ে যাচ্ছে। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলে বুঝতে পারবে যে পূর্বপদে মধ্যপদ পরপদ, পূর্বপদে মধ্যপদ পরপদ, তারপরে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সাধারণত ধর্মবাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। সাধারণত সাধারণত ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। আমরা একটু লক্ষ্য করি, খেয়াল করি, দেখা যাক কি হয়। অরুণের ন্যায়, এই যে ন্যায় আছে, অরুণ রাঙ্গা, মাঝখানে ন্যায় আছে, এই ন্যায় যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এটা উপমান কর্মধারয় সমাস। অরুণের ন্যায় রাঙ্গা, অরুণ রাঙ্গা। অনুরূপ ভাবে আমরা দেখো উপমান, উপমেয়, উপমান বিশেষ্য, তারপরে ন্যায়, তারপরে বিশেষণ। অরুণটা হচ্ছে বিশেষণ আর রাঙ্গা এটা গুণ, এটা হচ্ছে বিশেষণ, আর মাঝখানে ন্যায়, তাহলে উপমান কর্মধারয় সমাস হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আরো লক্ষ্য করো সহজ সূত্র, চিরন্তন সত্য, জোড়াই কাজ আমি দিচ্ছি।
মধ্যপদলোপী উপমান কর্মধারায় সমাসের দুটি করে উদাহরণ লিখো। এটা তোমরা করবা। মধ্যপদলোপী ও উপমান কর্মধারায় সমাসের দুটি উদাহরণ লিখো। উপমিত কর্মধারায় সমাস। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে। সাধারণ গুণের উল্লেখ না করে, গুণের উল্লেখ থাকবে না, উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে। দেখো খেয়াল করো, পুরুষ সিংহের ন্যায়, ন্যায়টা শেষে গেছে, এই জন্য এটা উপমিত হবে। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ উপমিত। তাহলে প্রথমে থাকবে বিশেষ্য, তার বিশেষ্য, তারপরে বিশেষ্য, তারপরে ন্যায়, দুটা বিশেষ্য, পুরুষ আর সিংহ, আর ন্যায়টা শেষে। তাহলে এটাই উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা বুঝতে পারলাম কিভাবে উপমিত কর্মধারায় সমাস আমরা বেশ ব্যক্ত করতে পারি, ভাঙতে পারি। সহজ সূত্র, চিরন্তন মিথ্যা। রূপক কর্মধারায় সমাস। উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা হলে রূপক কর্মধারায় সমাস হয়। রূপ কথাটি থাকবে, যেমন ক্রোধ রূপ অনর, ক্রোধান, ক্রোধ রূপ অনর, এটা রূপক কর্মধারায় মাঝখানে রূপ শব্দটা দিয়ে আমরা বেশ বাক্য এটা করতে পারি। রূপক কর্মধারায় উপমেয়, রূপ, তারপর উপমান। সূত্র অদৃশ্যমান, রূপ আর দৃশ্যমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বেশ বাক্য সহ সমাসের নাম লিখো। মনোমাঝি, এটা সাহিত্য সভা, তুষার শুভ্র, চন্দ্রমুখ। তাহলে আমরা যদি বুঝি মন মাঝি, মনোরূপ মাঝি, মন মাঝি, এটা রূপক কর্মধারায় সমাস। সাহিত্য সভা, সাহিত্যের জন্য সভা, সাহিত্য সভা সাধারণ কর্মধারায় সমাস। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। আর মুখচন্দ্রের ন্যায়, মুখচন্দ্রের ন্যায়, মুখচন্দ্র বেশ বাক্য সহ, তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। উত্তরগুলো মিলে মন ও রূপ মাঝি মনোরূপ কর্মধারায়, সাহিত্য বিষয়ক সভা মধ্যপদলোপী কর্মধারায় সমাস, তুষারের ন্যায় শুভ্র উপমান কর্মধারায় সমাস, চন্দ্রমুখ মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মধারায় সমাস। উত্তরগুলো তোমরা মিলিয়ে নিবে, মিলিয়ে দেখবা যে হচ্ছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা খেয়াল করো, এরপরে অংশ আমরা চলে যাবো, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ক্লাসে। তাহলে দেখো এখানে বাড়ির কাজ আমি একটা দিচ্ছি। বিভিন্ন প্রকার কর্মধারায় সমাস চেনার উপায়সমূহ বর্ণনা করো। বিভিন্ন প্রকার কর্মধারায় সমাস চেনার উপায়সমূহ বর্ণনা করো। এটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম, এই বাড়ির কাজটা তোমরা করবা এবং পরবর্তীতে আমি আবার ক্লাস নিব। সবাইকে অভিবাদন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাংলা দ্বিতীয় পত্র ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আবারও বলছি, তোমরা অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা এবং বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করবা। 20 সেকেন্ড ধরে পরিষ্কারভাবে হাত ধৌত করবা। এখানে হাত ধৌত নিয়মটা দেওয়া আছে, দেখো, সুন্দরভাবে হাত ধৌত করবা এবং সংসদ টিভি তোমরা অনুসরণ করে সংসদ টিভির ক্লাসগুলা তোমরা করবা এবং আমাদের ক্লাসগুলাও তোমরা দেখবা। তাহলে অবশ্যই উপকৃত হবে। তোমাদের পরীক্ষাতে ক্লাস না হলেও পরীক্ষার বিষয়ে তোমাদের সমস্যা হবে না। তোমরা অবশ্যই সবাই ভালো রেজাল্ট করবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।